তিথির ওনা ধরে টান দিচ্ছিল সিয়াম। বারবার ওনা ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইফটিজিং করে। এ শহরের মানুষগুলো সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবাদী হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় বিচার হবে। তখন চিৎকার দিয়ে বলবে এ শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। তখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহস্র অপরাধ। এটাই তো এ শহরের নিয়ম, কম্পেয়ার করে চলেছে এ সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে বেখালি মাথা নিচু করে। এমনটা রোজ হয় ওর সাথে। সায়মা এগিয়ে আসছে তিথির দিকে। কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায় কি হয়েছে বল। মন্ত্রীর ছেলে সিয়াম আমার ওড়না ধরে টান দিচ্ছিল বলেই কান্না করে দেয় তিথি। সায়মা তিথিকে সান্ত্বনা দিতে গিয়ে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো ওটাই। এদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি, আমি ভার্সিটি চেঞ্জ করব, এমন ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগলি? আমি থাকতে পারবো না এদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি? যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বকাটে থাকে তখন কি করবি? তখনও কি সেই ভার্সিটি চেঞ্জ করবি? সায়মার কথা শুনে চুপ হয়ে যায় তিথি। কিছু বলছে না। সায়মাও কিছু বলছে না, চুপ করে বসে আছে দুজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপ। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোস লাগছে। কোন মেয়েটা মামু? লাউল ব্লাজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। তুই কি পাগল হয়েছিস? কে জানিস তুই? যদি শুনতে পায় না, শেষ ভাই ভার্সিটির জীবন। বলেই লুকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হা করে তাকিয়ে আছে মেহেদির হাবভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি কি আছে এই মেয়ের মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে নেমে পড়া শাড়ি পরা মেয়েটার দিকে দাঁড়িয়ে। এই যে মিস কিউটি, আমি আদি। বলেই হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজেই হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুপায়ের মাঝে ব্যথা অনুভূত করে। চেপে বসে পড়েছে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গিয়েছিল। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হয়, না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না। মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাগ তোর হাসি। নেহারিকা, সবাই নেহা বলেই ডাকে তাকে। 6 মাস দেশের বাইরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকিস। বলেই মেহেদি আদির হাত ধরে টেনে তুলে। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে? এর সামনে আসবো না আর। স্যার, আমার দিয়াশলাই পাচ্ছি না। বলেই লাফিয়ে উঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাবরি চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো লাগছে। এই তোমাকে ভার্সিটিতে আসতে কে বলে শুনি? স্যার, আমার দিয়াশলাই। সিগারেট খেতে হবে, প্রচুর ধরছে স্যার। দিয়াশলাই হবে? ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এত অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাধে। ক্লাসরুমে সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন ক্লাসে প্রথম সারির যে কোনো একটা চেয়ার দখল করে ঘুমিয়ে পড়তো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এমন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে, ভাবা যায়? দেখলেই ভিখারি মনে হবে সবার। অধ্যক্ষ জনাব জুবায়ের কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে এসেছিল সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তুমি তা জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করে না, আমাকে ডাকছেন কেন? ও মাই গড, ছেলেটা। রাগে কটমট করে উঠেছে প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে, স্যারের কাছে ক্ষমা চাও। এরপর যদি এরকম বেয়াদবি করছো তাহলে। প্রিন্সিপাল কারের কথা শেষ হতেই ছেলেটি বলল, সরি স্যার। বলেই উঠে গেল চেয়ার ছেড়ে। আসছে স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয়টি আর দেখেননি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বলল, আমাদের এটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়। ওর বাবা আমার কাছে বন্ধু বলে সবটা বলেছে। পিতামাতার পরেই তো একজন শিক্ষক তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন, চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কিনা। জি স্যার।
বলে মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পিছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি এর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন তাহলে ওর বাবার পক্ষে থেকে সামান্য উপহার হিসেবে একটা ফ্ল্যাট বাসা আর ছোট একটি BMW ব্র্যান্ডের একটি গাড়ি। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে কি এমন আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের ওপর দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে এই চেহারা শেভ করা হয় না তাও অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেটের শেষ টান দিয়ে ফিল্টারটা পাশে আসছিল ক্লাসে। এমন এক ছেলে যে যার দিকে মেয়ে তো দূরের কথা, ছেলেরাও ঠিকমতো তাকায় না। সামনেই নেহারিকা বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে ওর হাতের মোবাইলটা নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে সাথে বলল নিহারিকা। ছেলেটা শুনেও না শোনার মতো করেই হেঁটে যাচ্ছে। সামনেই পথ আটকায় সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পিছনে তাকে সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কিরে তোর? কোন ইয়ারে? চুপ হয়ে আছে ছেলেটা। বারবার জিজ্ঞেস করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম, কিরে তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপ্পড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্তলাল টুকটুকে হয়ে জামা আছে ছেলেটার চোখে। চুলের আড়ালে সে চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান। রাফসান ইসলাম আমার নাম, বিবিএ 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বিয়াদব? নেহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলে আরো একটা থাপ্পড় মারে ওর গালে। নিহারিকা এর মধ্যে রাফসানের পিছে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নিহারিকার চিকন ঠোঁটে ওর নিকোটিনে পুড়ে যাওয়ার ঠোঁট এক করে ফেলে। চোখ বড় বড় হয়ে যায় নিহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নিহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নিহারিকার পিঠ ঠেকে যায় দেয়ালে। দুহাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে নেয় রুমাল দিয়ে। সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের উপর। যে যেখান থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান ঠোঁট হাত দিয়ে ঠোঁটের কোণা ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা। পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমন করে তাকিয়ে আছে মানুষজন। মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এরিয়ার বাহিরে। আর রাফসান চোখের আয়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই, একটা সিগারেট হবে? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভেবাচেকা খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে হয়তো, তাই জিজ্ঞেস করেছে, কত সেমিস্টার? ভাই 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্টের। তা আগে কখনো দেখিনি যে ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হেই, আমি মেহেদি আর ও আদি, সেম ব্যাচ। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। ভদ্রভাবে রাফসানও তার হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রাফসান। বলেই পাশে বসে তাদের। সিগারেট একটা। মাত্র দেখা হলো আর এখনই তুই করছে। তুমি তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উত্তম মাধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমন করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডার্বি ব্র্যান্ডের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলে আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নেই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে, কিন্তু কিছু বলল না রাফসান। আপাতত এটুকু দিয়েই কাজ চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলে হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া আর কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রধান গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পিছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসে স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চড়ার চাইতে বেশ আরামদায়ক। আমি তা দিয়ে চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার। কষ্ট কি জিনিস জানিনি আজও। এত গম্ভীর কেন তুমি? হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছল 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 জেমেছে। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশ কষ্টেই অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বললেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বখাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরো লজ্জাবোধ করছে সে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য আমি তখন অন্য স্থানে ছিলাম। ইটস ওকে ইয়ান্নাই, এ সময় একটু আটটু হয়। সিগারেট দিতে পারো বন্ধু হিসেবে। মাহফুজ স্যার কথা শেষ হতে না হতেই তার হাতের সিগারেটটা টান দিয়ে নিয়েই বলে, আরে ইয়ার কি যে বলবো, এমন পরিস্থিতিতে আছি বলার বাইরে।
সিগারেটের ধোঁয়া আর কাজ হয় না, গাঁজা লাগবো, পারবি এনে দিতে? বলেই রাফসান মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে, মনে মনে বলেই রাফসানের হাতটা সরিয়ে পিছন ফিরে এক দৌড়। ফিরে দেখে মাহফুজ স্যারকে। রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুই ভয় পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসায় এসে নিজের ময়লা কাপড়গুলো খুলে আয়নার সামনে দাঁড়ায় সে। বুকের ওপর একটা বুলেটের আঘাত, ধারালো তলোয়ারের আঘাতে বুকের বাপাসটার এক গভীর ক্ষত, সাদা শার্টের আড়াল করে মুহূর্তের সে ক্ষত। বাবরি চুলগুলো এলোমেলো হয়ে আছে, দাড়ি গোপ জট বেঁধেছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না, ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে থাকে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলেছে। তাতে তার কিছুই মনে হচ্ছে না, এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফের কোনো খোঁজ মেনে নিয়ে আছো। এদিকে ব্লাড ড্রাগন তাদের প্রধান অস্ত্রকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে। অবশ্যই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় সেটা তাদেরকে কে বোঝাবে। সিগারেটে টান দিয়ে আবির বলল, যে করেই হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ডু চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দেব। কিন্তু বস, আমাদের মাঝেই রাফুকে সামনাসামনি দেখছে, তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশে তাকিয়ে আলিফ বলে, বস, যেহেতু আমরা কেউ রাফুকে চিনি না, কিন্তু ওদের গ্যাং মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ের নাটকে শহরের মাঝে লুকানো সদস্যদের নির্যাতন করেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদেরকে নির্যাতন করলে কাজটা সহজ হবে বলে মনে হয় আমার। অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তার পথাটকায় গোটা 10 ছেলে, বেশ সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সাইমার থাকা ছেলেগুলোর মধ্যে একজন বলে, মিউট দ্য ব্ল্যাক ড্রাগন, সিক্রেট এজেন্ট। চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পিছনে ফিরে দৌড়ে পালানোর জায়গাও নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে। বৃথা হয়ে পড়ে আছে পিচঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ বেয়ে বয়ে চলেছে রক্তের স্রোত। হেলমেটটা পরে আসছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুজন দুহাত ধরে আছে, আর একজন বুকের কাপড় টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিউর বুকের ওপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিউর শরীরের ওপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সে তলোয়ার। মিউ হাসছে, রক্তে মেখে গেছে ওর সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলে আবারও পৈশাসি খাঁচি হাসছে সে। আলিফ মিউর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেনকোট শরীরে জড়ানো তার, বড় বড় চুলের মাঝে কালো কাপড়ে বাঁধা তার মুখ। দমকা হাওয়ায় জড়িয়ে গেছে এ শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার, একাই সামনে দাঁড়িয়ে রাফু। নিস্তব্ধতা ছেয়ে যাচ্ছে, ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণে সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে, ততক্ষণে সামনে 2 ফুট স্তব কাটা লাশের ওপর দাঁড়িয়ে রাফু, হাতে আলিফের কাটা মাথা। মিউ নিজে ঠোঁট মুছে বসে রাফুর সামনে। এক হাঁটু পিচঢালা রাস্তায়, অন্য হাঁটুর ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করেই রাফু মিউর চুল ধরে টেনে তুললেই পাশের দেয়ালে ঠেকিয়ে তলোয়ারটা ওর বুকে আধা ইঞ্চি ঠেকিয়ে বলল, রাফু। ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে, বুকের ব্যথায় কাতর মিউ। মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নামমাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়। দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা এখনো অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখ জল গড়িয়ে পড়ছে মিউর। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারতেছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছে? জানি না বস। আমি জানি, ওরা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখিয়ে বুঝতে পারি ওরা ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অবচেতন অবস্থায় হামলা করেছে। তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো।
বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এই নিয়ে দলের ভেতরে কথাও হয় না। ভিতরের কেউ একটা ধামাচাপা দিতে যাচ্ছে। বস, সিপাতের এক অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে, সে খবর চলেছে দলের ভিতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফুর তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলেছে মিউর বুকে। ক্ষত সরিয়ে বসে পড়ে সেখানেই। রাফু ধোয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্তুকের শহরে মৃত্যুর খোঁজ, লাশের পাহাড় রাতের অন্ধকারে। আবিরের টেবিলের উপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরো 10 জন সিরিয়াল কিলারের লাশের ছবি স্পষ্ট। নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। আস্ত মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু ওদের মৃত্যু কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কাজটা রাফুরই হবে। আলিফ মরে গেছে ঠিকই, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরে আছে, কোথাও ঘুমটি মেরে। উত্তরা থানায় লাশগুলো রিপোর্ট করা হয়। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সবকটি লাশের থেকে দেহের অংশ বিশেষ বিশেষ আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, কয়েকজন হতে পারে। কিন্তু কেন এমন হয়েছে? কোনো গ্যাংওয়ার তো না। তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সব ইন্সপেক্টর হুমায়ুন কবির। কেসটা ঘেটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাইর হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি জায়গায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতে আছে। চারপাশে কেউ আসতে যেতে পারছে না। হুমায়ুন স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থল খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরেই এটিএম বুথ। সিসি ক্যামেরার দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়। সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুন কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজটা প্লে করে। সম্পূর্ণ ফুটেজে মিউর চেহারা স্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারায় কালো কাপড়ে বাঁধা। কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিন্তা পেরেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আছে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক কাল ধুলো জমে গেছে প্রমাণের অভাবে। হুমায়ুন কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে। এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রধান গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওনা নিয়ে নিচ্ছে তারা। নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটা মনে হয় তত সুবিধার নয়, ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, নেই কোনো লজ্জা। তাদের ইশারায় নাচছে। মাথা নিচু করে কেটে পড়ে সেখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়ং ম্যান। হ্যালো। কেমন আছো তুমি? বিশ্বাসে জর্জরিত। বিষাদের কারণ কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে তো পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখেছি। হ্যাঁ স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার রক্তে মিশে আছে। দাঁতে দাঁত কটমটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝোলানো ব্যাগ থেকে একটা রেড বুল নামক ড্রিঙ্কস বের করে পান করতে শুরু করে। পেছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া, আমার বান্ধবীর সাইমাকে দেখেছেন কোথাও? বলে তিথি তার মোবাইলে সাইমার একটা ছবি তুলে ওর সামনে। আহা, মেয়েটার কি ফিগার মাইরি, মনে চাচ্ছে। বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইলে সাইমার ছবি দেখে মন্তব্যটা করে সে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক। ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি বে? ভাই, আপনার ঘরে তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান করুন প্লিজ। শালা, তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ হতে না হতেই চোখ ঝাপসা দেখতে শুরু করে সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনে একটা দাঁত এসে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বাবরি চুলগুলো পিছন গুছিয়ে বেঁধে ফেলে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাই কে? কি এমন পরিচয় তোর, একটু শুনি। বলেই ধাক্কা দিচ্ছে রাফসানকে। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি করা হজম করতে পারেনি রাফসান। দ্য ব্ল্যাক ড্রাগনের নাম শুনছিস? হ্যাঁ, হিসু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে আমতা আমতা করে বলল সে, আপনার ভাই কি গ্যাংস্টার? রিফাত আর কিছু বলল না। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে। রাফসান পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলে ওর হাত দুটো আঘাত করে আয়রন রড দিয়ে।
মনের তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চলছে রাফসান। পিছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলা জড়ানো? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ, কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিং এ, সেম ব্যাচ। ও গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। আই এম সরি, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আনমন থাকে সব সময়, কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এ শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগনের সৃষ্টিকারী। সে এসব থেকে দূরেই চলে এসেছে। রাফসানের এসব ভালো লাগে না। ইতার মুখ দেখছে না কতদিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে। সায়মা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সায়মা, দেখ বোন, রাতের সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হসপিটালে ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। সায়মা ঠিকানা বলতেই ফোন রাখে তিথি। দ্রুত চলেছে তার কাছে। রাফসানকে আজ অন্যরকম লাগছে। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধার মতো সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের ক্লাস আজ। লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেম খেলছে। গেমসের নাম ডিসকাও ডিসকাও। শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার আপনার এই বোরিং ক্লাসের চাইতে অদ্রিতা ম্যামের ক্লাস ভালো লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পেছনে স্যার বলছিল, এই ছেলে, এ কি বলছো তুমি? রাফসান পিছন ফিরে থাকায় না, মুচকি হাসি হাসছে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এভাবেই। হুমায়ুন কবির সে লাশের পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে ঘাটছে। কিচ্ছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করে তারা। জানতে পারে নাইট বাজারের গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তা অজানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সায়মা হাসপাতালে বুকের ক্ষতস্থানে চেহারার ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সায়মা, তিথি, রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনেই। গ্যাংয়ের হয়ে কাজ করেছে বহু বছর হয়ে গেল। কখনো ওই চেহারাটা দেখেনি। শুধু শুনেছে ওর নজর যার দিকে যায় তার মৃত্যু ভয়ে হৃৎপিণ্ডে কম্পন ধরে। তুই আর কি জানিস? দেখছিস ওকে? না দেখিনি, অন্ধকার ছিল। রাফুর গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলছিস এগুলো? হ্যাঁ সত্যি বলছি। রাফু নিজের মুখে বল। আমি রিফাতের খোঁজ পেয়েছি। হয়তো সায়মা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছে সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যিটা বলে ফেলে সবার সামনে। ও শিট! সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে। চল তাড়াতাড়ি। কোথায় যাব? ভার্সিটি? সিয়ামের ওপর বিপদ আছে নিশ্চয়ই। আর তাছাড়া বস বলেছে রিফাদের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফু। রাফুর মাথা ঠিক নেই, আত পাগলা হয়ে ঘুরছে। কখন কি করে বসে কেউ টেরও পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞাসা করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারবে কেন? বললাম না, রাফুকে হত্যা করার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরে কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছে বুঝতেছি না। ঘাপলা আছে বস। আগে সিএমকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলেও রওনা হয় ভার্সিটির দিকে। এই শহরে মাত্র এই ভার্সিটিতেই ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটি ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি। তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি তাকে। তবুও সারাদিন সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরেছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সায়মা কালো জ্যাকেট পরে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার। ভাবতে স্বপ্নের মতো লাগছে ওর কাছে। ধপ করে দিতি সিয়ামের বুকে একটা লাথি মেরে চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সিয়াম সায়মার হাত মুখ টেপে ধরে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না। তিথি বলল,
সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলেছিল ওকে নিয়ে গেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রাম যাচ্ছি। যাওয়ার জন্য সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের ওপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তিথি আর সাইমা মুহূর্তের মধ্যে কোমরে গুজে রাখা রিভলভার বের করে তাক করে দেয় তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে ওঠে তারা। তিথি বলে ওঠে, রাইসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়, অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলে, সিয়ামকে আমার হাতে দিয়ে তোমরা এখান থেকে কেটে পড়ো। হঠাৎ বিকট এক শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে গেছে ওর মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থ্যাতলানো মুখ। মাথার অর্ধেক থেতলিয়ে গেছে M82 স্নাইপারের বুলেটের আঘাতে। তিথির হাত পা কাঁপতে শুরু করে এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিথিকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিচঢালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিছন্নের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করবো এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্নাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের উপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু ঠের পেয়েছে এটা যে তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? আইপাল শর্ট ছিল 1000 মিটার থেকে। ওর ঠের পাওয়ার আগে ওখান থেকে তুই নিরাপদ স্থানে চলে যা। তুই জানিস তো রাফু ঠের পেলে কি হতে পারে? মৃত্যুর মুখ থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস। কিন্তু বস, একবার অর্ডার করেন রাফু খেল খতম করে দেই। আমার নিশানা ওর মাথা তাক করা। তোর মাথা খারাপ? ওর মৃত্যুবাদী মনে করছিস তুই আমি বেঁচে থাকবো? এখনই ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নরম কণ্ঠে উত্তর দিল, জি বস, বেরিয়ে আসছি। বলে আশিক স্নাইপার গুছিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারদিকে তাকাচ্ছে। কার কাজ হতে পারে তার উপরে হামলা করানোর? কিন্তু আর কোনো বুলেট আসছে না তেরে। বুক চিরে বের হচ্ছে না আর কারো। সাইমা দেয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস, কি ছিল ওটা? কার সাথে শত্রুতা থাকতে পারে? সিয়ামের? আনমনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনি অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস, ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই। সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারণী মাকেও হত্যা করে মানুষ। আর এ তো তুচ্ছ ভাই। মানুষ এমন, কিন্তু বস আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকু হারালেন। যেখানে শেষ দেখো সেখানেই শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস, কি করবেন এখন? তোমরা বাসা যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলে রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় তাদের উপরে। আবিরের দলবল সেখান থেকে ধেয়ে গুলছে গুলি করতে করতে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছে নিজেদের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকার ধোঁয়াশা নামে রাফুর চোখে। ঝাপসা চোখে হৃদয় লুকানো সে চেহারা ভাসছে। মিমের অস্তিত্ব দাঁড়িয়ে আছে রাফসানের সামনে। চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলে, বস, রাফুর খেলা শেষ, সামনে ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে ওঠে আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেল, একদম শেষ। কথাটা শেষ হতে না হতেই জাকিরের সামনে ওর সাথী দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে। লুকানোর জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকেই বুলেট ছুটে এসে বুক চিরে বের হয়ে যাচ্ছে তাদের। জাকির মাথার উপরে তাকিয়ে দেখে বিল্ডিং এর চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মুশফিক, হাসান, রিয়াজ আরো অনেকেই। শোষো করে তাদের চারপাশে 4-5টা গাড়ি এসে থামলো। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দুটো পিছনের ঘাড়ে রেখে। রাফু পড়ে আছে পিচঢালা রাস্তায়। রক্তের স্রোত বয়ে চলেছে সেখানে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত। থরথর করে কাঁপছে, হারানোর ভয়, প্রিয় মানুষটাকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন সে মানুষটি মায়াটা রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুজে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, আবার কিছু লোক বলছে রাফু এমন এক ভয় বা অন্ধকার যা কখনোই হারানোর নয়। হঠাৎ একদিন হাজির হবে অন্ধকারে, শুশু করে দিবে তখন। অতি উল্লাস মৃত্যুর পূর্বাভাস আসবে একদিন।
প্রায় 7 দিন পর আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সায়মা। কালো শাড়ির মাঝে কোমরে উকি দিচ্ছে কালো তিলটা। শ্যামলা দেহের রঙের মেয়েটা চোখে অদ্ভুত এক মায়া, কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু, দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সায়মার তিথির বাসায় রাখছে রাফুকে। ডান কাঁধে বুলেটের আঘাত করায় জ্ঞান হারিয়ে ফেলে তাৎক্ষণিক। মোটামুটি সুস্থ হয়ে আসছে রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরে শক্তি যোগাচ্ছে। পশুটাকে হজম করতে হবে তো, তার জন্য একটু মোটাতাজাকরণ করতেই হয়। তেমনই করছে জাকিরের সাথে, না হয় মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যু সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের ওপর। একদম নরম, ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতা ছেয়ে যায় তেমনই নিস্তব্ধতা ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দী। কখন তারা কোন দিক দিয়ে হামলা করে সে আতঙ্কে খাওয়া দাওয়াই প্রায় ছেড়ে দিয়েছে। এমন হলে তো চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত হচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের উপরে। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা এবং স্যাভলন ভিজানো কাপড় দিয়ে রাফুর শুকনো ক্ষতর উপরে মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর। একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুখ মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর সামনে এসে পড়ছিল। বিরক্ত হচ্ছে ও বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দেহে টপস আর টাইট গেঞ্জি পরে আসছে। গলার কাছে থাকা হালকা নিচে বুকের ওপরে তিলটা নজর কাড়ে রাফু। হা করে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঠোঁটে কতদিন বৃষ্টি নামেনি সেটা গুনতে চেষ্টা করছিল রাফু। আছড়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টা। বলেই মুখ ভেঙে চলে যায় সাইমা। কথাটা আসতে বললেও রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পরে রাফু বলে, কি করছো এখন? এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করছে। না মানে এই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখার এতই যখন শখ, দেখিয়ে দিচ্ছি। বলে মিটিং গেঞ্জিটা ওপরে উঠিয়ে পিছন থেকে C775 SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হেই, CP75 মাই ফেভারিট ওয়ান। ট্রিগার টিপতেই ধাই ধাই করে দুটো শব্দ, নিস্তব্ধ চারিদিকে। এমন দেখাশোনা করি। তিথির নরম কোমরে হাত দিয়ে বুকের ওপর টেনে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের ওপাশ দিয়ে গুজে দিল। এতটা হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে মানায় না। হিংস্র কারোর সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো? এত কাছে থেকে দুটো বুলেটের শব্দে চোখের পলক পড়েনি যার, তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এই বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না, যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলেই ক্লান্তির নিঃশ্বাস গেল রাফু। গভীর ক্ষত যে হৃদয় তা বহন করছে কাউকে না জানিয়ে। তিথি মেয়েটার শরীরে ঠিক তার মতোই সুভাষ। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস নিতে নিতে তার বুকের উপরে উঠেও যে ডঙ্কা। দুহাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর দাউ দাউ করে। চোখের কোণে জল জমছে। নরম ঠোঁট থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভেতরে। দাউ দাউ করে জ্বলছে কিছু। ধুকধুক করে শব্দ হচ্ছে ভেতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার। সমস্ত শরীর রিল্যাক্স মোডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানায় ছেড়ে দিয়েছে তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাড়ি থেকে আনতে পারবে? জি বস। একটা আকিস বিড়ি আর ব্যানসনের প্যাকেট একটা। জি বস, আকিস বিড়ি। অবাক হওয়ার মতো হা করে চেয়ে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিস বিড়ি একটু স্পেশাল, কি জানো? না বস। এটা নেশায় বুক চিরে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না, আমার লাগবে, এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলল না। চলে গেছে রাফুর রুম থেকে। নাচ দুটোকেও বাহিরে বের করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটা কাপড়ের মতো কিছু। তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশে বড় একটা ক্ষত। ছুরির আঘাতে সে ক্ষতর সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট করে সংসার বাঁধবে। ছোট্ট তুফানে সে তছনছ করে দিয়ে গেল সবকিছু। নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন, যে স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষা সকালে রাফুর সিগারেটের শেষ।
বাইরে তুমুল বৃষ্টি, বাসায় ছাতাও নেই। বাইরে থেকে কাউকে নিয়ে আসতে হবে বলে তার কোনো উপায়ও নেই। 3/4 প্যান্টের সাথে সাদা গেঞ্জি পরে বাহির হয় বৃষ্টির মাঝেই। দোকানগুলো প্রায় বন্ধ, ঝাঁপ ফেলে রেখে অনেকে দোকানগুলোতে। টং দোকানে কোণঠাসা মানুষের ভিড়। ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল, ঠিক সে সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলের দুষ্টু কিছু চুল লেপ্টে আছে গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুকটুক বৃষ্টি বাতাসে থমকে গেছে। চারপাশে মানুষগুলো স্তব্ধ। মিমের গালে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। না খকচকিয়ে কেমন যেন করলো মিম। অবশ্য করারই কথা, জানা নেই চেনা জানি হঠাৎ এক লোক, অসহ্যকর ভয়। তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখনও হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মিমকে বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে রাখোস কখন থেকে? মামা কিছুই বুঝতে না পেরে বলল, কন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখলেন? মামা তুমি তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে। নজর রেখো মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়ে যায়। মামার মাথায় কিছু ঢুকছে না। মামা আবারও বলল, কোন জিনিস আন ভাই? তুমি চিনবে না, যার বুঝবার সে ঠিকই বুঝেছে। ও বুঝেছি মামা, মিমা আবার কথা কইতেছেন। রাফু এই প্রথম মিমের নাম শুনেছে। ধুপ করে উঠেছে ওর মনে। মিম মামার দিকে তাকিয়ে বলে, ওই মামা, তোমাকে কে বলেছে আমার নাম বলতে? যত সব এসব মাসনান টাসনান যেন আমার দিকে না তাকায় মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওকে ছুঁয়ে যাচ্ছিল। হিংসে হচ্ছে রাফুর। এলাকা সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান, পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সে সুবাদে তাকে চিনে মিম। রাফুর নামে যে পুরো অন্ধকার জগৎ কাঁপে সে কথা সবার অজানা। মামা সিগারেটের টাকা পরনীয়। বলে রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দ, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এক্সকিউজ মি, এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই। শীত কাঁপছে। রাফুর পিছনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে না? বলেই মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে ওর ঠোঁট কাঁপছে। সরে সাদা জামাটা ভিজে দেহের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ছেলেটার কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথা ধরে রাফু। নরম কণ্ঠে বলে, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলেই মিমের হাত থেকে ছাতা ধরিয়ে নিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি নামে। রাফু টং দোকানের মামার কাছ থেকে মিমের ঠিকানাটা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে। তখন পূর্বাকাশে অন্ধকার নেমে এসেছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রাফুর। তবুও মিমদের বাসা ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলছে, মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে। সন্ধ্যায় তার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খুঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওইদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। ঠিক বলছে না রাফু? মিম আবারও বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না। কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলে, খুব তাড়াতাড়ি করে ফেলছে কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মিলে। আচ্ছা তাহলে আমি আসছি। মিম থমকে গিয়ে আবারও বলল, একটু অপেক্ষা করবেন? কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষায় থাকবো একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? কষ্ট হয় না আমার। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। ফুরে যাচ্ছে হাত। জ্বর ভেদেছে বেশ করে। মিমের সে কি অগ্নিদৃষ্টিতে তাকানো। রাফু বয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়। গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠকঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাহিরে বের হয়ে যাচ্ছে তিথির দিকে তাকিয়ে বলে, রাফু এনেছো? হ্যাঁ। বলে রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিস বিড়ি। রাফু একটা আনতে বলেছিল, দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা রাফু, তার উপরে জিন্স আর টি শার্ট পরা। তিথির CZ-75 পিস্তলটি রিলোড করে কোমরে গুজে বাহির হয়। তিথি বলছিল, কোথায় যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসবো বস? না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চল। সেক্টর 5-এ জাকিরকে রাখা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় চলে এসেছে। দুর্বল লাগছে শরীর, তবুও এখনো বের হতেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতে শুনতে পায় রাফু, তোর মাল দুটো তো সেই জিনিস রাফু,
বাসায় একা রেখে খুনের নেশায় বেরিয়েছিস? যা খুন করে আয়, আমি আয়েশ করি একটু। শুনে রাখ, জাকিরের শৈলে ছিটে ফোটাও ক্ষতি হলেই তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ খাবি? রিপিট, তিথির লাশ পাবি যদি জাকির কিছু হয়। আর সুন্দরী সায়মার লাশটা নয় পরেই নিস, আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না, ওদের দুজনকে কিচ্ছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। বলেই ফোন রেখে দেয় রাফু। টেনশনে চোখ বুজে যাচ্ছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে, বস অসময়। কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠে রাফু কাঁপছে, দুর্বল শরীরে দুটি মেয়ের জীবনবন্ধী এখন। বস আপনার কণ্ঠ কাঁপছে, কোনো সমস্যা? আধ ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই, স্নাইপার AK-47 যা পারিস তা নিয়েই তৈরি থাক, আমি ফোন করবো তোকে। আচ্ছা বস। বলেই ফোন রাখে আব্দুল্লাহ। রাফুর শরীর ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা স্তব্ধ রুমে ঢুকে গেল রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছায়, মুখ বারবার এক আঘাত, পিছনে ছিটকে পড়েছে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু এক হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলেছে অপরিচিত মানুষের পাঠানো ঠিকানায়। শহরের বাহিরে খোলা মাঠ, পাশে ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতো ময়লার স্তূপ। সেখানে জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করে সেখানে পৌঁছে যায়। হাতে গোনা 25 থেকে 30 জনের মতো বেস্ট কিলার চারপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থামায় রাফু। সামনেই হৃদয়, তিথির চুল মুঠোবন্দি করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকের কাপড় খুঁজছিলাম, শালি একটু বেশি ছিল তাই মেরে দিছি। বলেই পিছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখার হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফুর দৃষ্টি অন্ধকার হয়ে আসছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। জাকির সেই সুযোগে হাত খুলে রাফুর পিস্তলটা নিয়ে দূরে সরে আসে। সবাই হা করে হাসছে। রাফু সন্দেহ ঠিকই ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে। রাফু নামক আতঙ্কের থেকে মুক্তি পেতে আনন্দে হাসছে তারা। তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে তারা। হৃদয় বলে উঠল, কোন শেষ ইচ্ছা? চুপ হয়ে আছে রাফু। ভিতরটা দুমড়ে মুছছে আসছে ওর। রাফু চোখে চোখ রাখতে পারে না সাইমার দিকে। অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু। রক্ত জমাট বাঁধায় তাকায় হৃদয়ের দিকে। ও মা, ছেলে রাগ হচ্ছে বলে হো হো করে হাসে তারা। ইথি চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকিয়ে দাঁড়ায়। আলবিদা মেরে দোস্ত। চারদিকে বাতাস ভারী হচ্ছে। রাফুর চোখ নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেহে বাতাসে ধুলোবালি জমে যাচ্ছে। হালকা জ্বর সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে। শোষ শব্দ। ওরা চারদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কোচ মেকআপ মডেলের সব মেশিন গান, পিছনে চোখ বাঁধানো সৈন্যদল চারপাশ থেকেই ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ ওরা সবাই। রাফুর দাঁতে দাঁত মিশিয়ে হাসি থেকে থমকে দাঁড়ায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুটিয়ে গেছে। অস্ত্র ফেলে তারা আত্মসমর্পণ করেছে রাফুর কাছে। নাক বরাবর ধাই করে এক ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পারে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না করতে করতে বলে উঠে, রাফু ও সাইমার মৃতদেহের সাথে। আর কিছু বলতে পারেনি তিথি। হাউমাউ করে কাঁদতে কাঁদতে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা। তাদের আপন বলতে কেউই ছিল না। দুজনের সবকিছু ছিল। রাফু ভাবতেও ঘৃণা হয়ে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আব্দুল্লাহ হাত থেকে অস্ত্র নিয়ে রাফু তাক করে হৃদয়ের দিকে। হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই। শিকারে চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে পুরুষাঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মাঝে গর্তের সৃষ্টি। পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে 2 ম্যাগাজিন বুলেট আরো শেষ করে ওর দেহে। শালা মানুষের মতোই রক্ত। বলে অস্ত্রটা আব্দুল্লার কাছে নিয়ে সাইমার শরীরে আরো কিছু কাপড় জড়িয়ে চলে যায় রাফু। আব্দুল্লাহ বাকি 40 জনকে গাড়িতে তোলে। 5টা গাড়ি বাহির থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় গাড়িগুলোতে। কাঁচা মাটির গন্ধ ভেসে আসছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের ঘেরা দিয়ে কবরটাকে ঘেরাও করে দিয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু। পাশে আর একটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখে পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউমাউ করে কাঁদছে রাফু। জীবনে দ্বিতীয় কোনো নারীর মৃত্যু দেখে নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়ে আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে আছে রাফু। শুনে যায় পাশের কবরের পাশে। আজ থেকে অনেকদিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবারও বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজন আলাদা হয়ে বলল,
আজকে বাসায় যান, শরীরে জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ ছেড়ে যাবে তখন আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়ে আছে। ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খুলে রাফুর সামনে এক সাদা অ্যাপ্রন পরা ডাক্তার, পাশে আরো কয়েকটি বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণ সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসে রাফু। ডাক্তার সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডাক্তার সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে আছে রাফুর মুখের দিকে। আশা করেনি এমন উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি কোনো দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো, কেবল অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন। আচ্ছা ঠিক আছে, সময় নিন। বলে যখন ডাক্তার সাবিনা অন্য জায়গায় যাবে বলে পিছন ঘুরে রাফু তখন বলে, ম্যাডাম একটা সিগারেট হবে? গলাটা শুকিয়ে গেছে। কি, আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছন ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া সম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডাক্তার সাবিনা নার্সের হাতে ঔষধের থলে থেকে সিজার নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার, এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দেব। তারপর অপারেশন করে একটা কিডনি বের করে নেব। বসেন এখানে। ডাক্তারের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে আসছে রাফুর। মনে মনে বলল রাফু, শালি ডক্টর নয় যেন ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড, মিম নিয়ে আসছিল আপনাকে, বোন হয় আমার। সাবধান। আচ্ছা তাহলে কি বাথরুমে ইউজ করতে পারবো না? ডাক্তার সাবিনা কিছু বলল না। রাফু বেড ছেড়ে উঠতে বাথরুমে ঢুকে আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা, ভাই বাঁচা। কি হয়েছে ভাই, কোথায় আপনি? আর বলিস না ভাই, ওই যে মহল্লার পাশে যে হাসপাতাল আছে না, কি যেন না ভুলে গেছি হাসপাতাল, বাথরুম বন্দি আছি, বাঁচারে ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রেখেছে নাকি? আরে মিম না, ওর ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালে নিচে আসছি। রাফুর কথা বলো না। ফোন রেখে বাহিরে এসে বেডে বসে পড়েছে, দেয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা। ভালো থাকলে হাসপাতালে বেডে বসে থাকি নাকি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও এখন বল, তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিমই খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলের প্রথম ডায়াল কলে আমার নাম্বারে ছিল, সেখান থেকে। ও ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়া করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নেই। এখন বলছো যাবে যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখবে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি দেখি কি ঠিক আছে। ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবারও বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাইরে নিতে পারো মিম? আমার না দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে এই 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয়বার কোনো কথা বাড়ায়নি। মিম জুস নিয়ে আসছে, সেটা খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে। আজ নাক বন্ধ করে একটানে খেয়ে ফেলেছে পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ, যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেড়াল, আর না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। উফ, মাথা যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায় তার। বেহুদা খেয়াল থাকে সব সময়। রাফু ভাবছে এখান থেকে কখন পালানো যাবে সেটা। রাফুর জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতেই দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে এসেছে। এখানে থেকে আর কোনো কাজ নেই। রং দোকানের সামনে বসে সিগারেটে মুখ দিয়ে বসে আছে রাফু। রিফাত রাফুর পিছে গিয়ে বলল, ভাই আমরা তাহলে যাই, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে সবসময় বাহিরেই থাকতে হয়। মা গেছে নানু বাড়ি। সম্পূর্ণ বাসা ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপ ছাদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না মাঝে মাঝে চাঁদ কাঁদে।
বৃষ্টি হয়ে ঝরে, অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ, এইগুলোই কথা। আমি নিয়ে আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পায় নাকি? হুম হুম, আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ, আমি পাগল। চোখ বুঝো তুমি? মিম কথা বাড়ায় না আর, দুহাতে নিজের চোখ আড়াল করে কাচের তৈরি কৃত্রিম চাঁদ জলজল করে জ্বলছে। মিমের চোখ খুলেই দেখে কাচের চাঁদ। মন খারাপ করে তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, আর সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি চাঁদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই, প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেই দিন তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে, সেই দিনই দেখব। ভালোবাসা রোজ চাঁদ দেখায় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছু বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খুঁজো না, মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ফেরানোর জন্য ডাক দেওয়ার ক্ষমতাও নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটায়। চোখ কস্তাতে কস্তাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানে আড্ডা। মিম কলেজে যাওয়ার জন্য প্রতিদিন ওখান থেকেই ঘুরে যেত রাফুর নজর করার জন্য। কখনো ফিরেও তাকায়নি রাফু। হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস। কারো প্রতি যদি একবার হয়ে যায় সে বরবাদ হয়ে যায়, তবু মায়া কাটিয়ে উঠতে পারে না। আজকাল রাফু মিমের পিছনে নেয় কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতোই মিম করছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহান বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যতদূর চায় সম্পূর্ণ জনমানবহীন। শ্যালের মতো পিছনে সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। হঠাৎ বের করে আসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আসছে। এক হাত দিয়ে গালে স্পর্শ করে বারবার। সাধারণটা রাস্তার উপরেই ফেলে রেখেছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের জন্য অন্য হাত ধরে বসে পড়েছে। হাতে কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশে দাঁড়িয়ে আছে রাফু। হাতে ধারালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওড়নাটাও শরীরে জড়িয়ে দিলে রাফু। মিম, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভেতরে। হাউমা করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ ওর চিৎকার শোনার নেই। কাশবনের আড়ালে নিয়েই হাতের ছুরি দিয়ে সোহানের পায়ে শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিনিয়ে গরম রক্তেও মেখে গেছে রাফুর মুখ। নেশা বেঁধে গেছে গরম রক্তে। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেয় দেহ থেকে। রক্তচক্ষে রাফু বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন। তোর মধ্যে তা নেই। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবন প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলেই উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসা যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে বসেছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারছে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজাগোলা করে তুলেই পৌঁছে দেয় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকে সুরে মিমের মাকে শাসিয়ে আসে মেয়ের যত্ন নিতে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা, সাদা কাপড়ে জড়ানো। বেদনার্থ কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজো ভাই মাকে বলেই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইদের লাশের পাশে বসে চোখের জল ফেলছে। তখন আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল প্রায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ। সেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রেখে বলে, ভাই, যা হয়ে গেছে তা সংশোধন করার সাধ্য নেই কারো। পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া মানে নিজের কবর নিজে মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয়বার আর কথা বাড়ায় না। পাশে দাঁড়িয়ে থাকা আন্দাজে ভেসে শ্মশানের মৃতদেহ কবর দিয়েই চোখের পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাপুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নেব, দূর থেকে মজা লুটব। সেদিন থেকেই বন্ধুর পাশে শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগনের হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনের চাল কেই বা বুঝবে। চোখে তার মায়া নেই হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ।
চিতার মতো দেহ শক্ত। তবুও রাফুর থেকে পিছিয়ে রাফু ঠান্ডা মাথার খেলোয়াড়। সহজে বধ করা যাবে না, বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় সবকিছুই রাফু। আব্দুলের সাথে যোগাযোগ করে সবসময় থাকে, নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে। এখন মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া এখানেই শেষ। মিমের থেকে দূরে থাকা অসম্ভব, তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করছে প্রায় 2 বছর। মিমের সাথে সম্পর্কের প্রতিদিন প্রায় তারা নতুন করে শুরু করছে সূর্যের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বাহিরে ঘুরতে বের হয়েছিল। এসেছে লাশ হয়ে। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথে। ভেঙে পড়ে মিম মানসিক ও শারীরিকভাবে। 1 দিন 2 দিন 3 দিন মিমের চোখ কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে সে মেয়েটা। রাফু দরজায় ঠকঠক করে আওয়াজ করে, কলিং বেল বাজানোর সাহস হয় না আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কদিন মিমের সাথেই ছিল সাবিনা, এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে, মিমকেও একা ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল, এসেছে তাহলে? মাথা নিচু করে আছে রাফু। সকালে আসার কথা, এখন বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাকো কিছু সময়। মুখ খুলে রাফু, আমি সারা জীবন ওর পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাহিরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাইরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেটে থাকা কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা বলে সাবিনা বাসার বাহিরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকে বিছানায় এসে বসে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে রাখছে রাফু। রাফুর 2 হাত মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে দেয় আর বলল, রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল। খুব শখ করেই বানিয়েছিলেন মা, কিন্তু দুর্ভাগ্য 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার, আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরের যখন আমি, তখনই 2টো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত, মায়ের মমতা হারিয়ে একটা পাথরে পরিণত হই। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা কখন যেন শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায়, আর সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে, আমার জীবনের সবকিছু কেমন যেন পাল্টে গেছে। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে কাঁপে হাত। একটু সুখের ছোঁয়া পেতে চাই। তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের রিং ছাড়া কিচ্ছু নেই আমার। তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি, নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজনের চলে যাবে। যদি তোমার আরো চাই, তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থেমে রাফু মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবারও বলল, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপু আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। কাজে অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই। ভালোবাসার জোরে এইটুকু বলছি, চলো বিয়ে করি আজ এক্ষুনি। মিম কথা বলছে না। হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু, কি করবে এখন? এক ঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে, হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিবে না নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুচকি হেসে ফেলছে মিম। রাফুর হৃৎপিণ্ড ধুকধুক করে ড্রাম বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোর হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দে। রাফুর হাত কাঁপছে, তবু শক্ত করে মিমকে রিং পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবী সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশাতেই কাশি দিয়ে ওঠে সাবিনা। সরে আছে দুজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত? কাজে ডাকবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলছি, আর বাসরঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু তুমি আমার রুমেই বাসর সাজাবা? আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে।
রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আগেই, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারাও চলে এসেছে। বিউটি পার্লারের লোকরা আনাগোনা শুরু হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সামিনার মা বাবা এসেছে। মিমের বোঝা মামামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো, এক কথা বলে দিল তাদের। তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো, তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু যার প্রয়োজন ছিল তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধাতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবা একসাথে চলে গেল, ওদের একা রেখে। সাময়িক খাওয়া দাওয়ার জন্য হোটেলে থেকেই খাবার আনা হয়েছে। নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই সুন্দর করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষটা তার পাশেই থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটাকেই না পায়, তাহলে সে সাজুগুজু করার মূল্যই নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, মন চায়নি ভারী গহনা শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে সাজিয়েছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হয়ে আছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাওয়ার পর দুজন দুজন সম্পূর্ণ রুমে। কেউ আরো কারো কাছে আসার অপেক্ষা করে না, দুজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুজন নিশ্চুপ। রাফু একবার ভাবে, ছুঁয়ে দে তাকে। সাহস করে ওটা হয় না রাফুর। ভালোবাসা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, তার উপরে জোর প্রয়োগ করা অন্যায়। স্বামী অধিকার দুজনেই সম্মতিতেই। মিমের হাতটা শক্ত করে ফেলে রাখে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটে ক্লান্তির ছোঁয়া ছুঁয়েছে। তবু আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো? আলো জ্বালিয়ে দেই। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলে, আমার ভয় কাটবে না এই আলোয়। নিস্তব্ধে খাটের একপাশে বসে আছে রাফু। হাতটা তখনও ধরে আছে। ভিতরে পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রাখছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মনে হচ্ছে। হালকা মোটা চামড়ায় আবৃত হয়েছে ক্ষণিকের জন্য। রাফুর বুড়ো আঙুলে হালকা কামড় দিয়ে বলল, চাঁদ দেখবো, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এ সময় নষ্ট করতে নেই। বিজ্ঞ মানুষরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। এই সময় একটুও নষ্ট করতে নেই। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাচ্ছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবার। তার খামখেয়ালির মেজাজ খারাপ করানোর মোটেও ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিয়েই কাঁপুনি দিয়ে ওঠে মিম। চোখ বুঝতে অনুভব করে মিম রাফুর কোলে, বুকের উপরে মাথা রেখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ, ফুল ফুটছে চাঁদ হয়ে। ব্যবসা মেঘের উড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে আছে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফুর মিমকে ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জলজল করতে দেখছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না, আস্তে করে নরম ঠোঁট টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে। ছাদের চারদিকে 2 ফুট উঁচু দেওয়াল। দুজনে শুয়ে থাকলেও 4-5টা কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমেই শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফু দেহে। চাঁদ মুখ লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমির পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল, রাফু তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবো না? পারবো না। আচ্ছা তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা আমি যাচ্ছি। এই তো সোনা বটটা আমার। রাগে গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়াচ্ছিল মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুক খুক করে হেসে দেয় মিম। রাফু চিন্তা করেনি মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হয়ে আসছে আস্তে আস্তে। আগে বলেছিল বিশ্বাস করেনি, এখন বুঝতে পারছি মেয়েটা কতটা বদমাস। রুম থেকে বের হবে তখন মিম রাফুকে তাড়া দেয়। এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাইরে যাচ্ছ? আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাইরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তানি এনে দিবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজে আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফুর রক্ত চোখে করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটাও কি মেরেই ফেলবে? তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা।
সকল ক্লান্তি মুহূর্তে হারিয়ে গেছে। কোনো রকমে বিছানার উপর বসেই বলল, মিম কোথায়? তুই বিয়ে করেছিস, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এসে এগোতে এগোতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে, মা হারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি। আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে? নিজেকে বেচে দিচ্ছিস রাফু, ভাবতে অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই এসে থাকে যে নিজের ঘরে থেকে বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগতে তোকে বাঁচতে দিবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরে খাবার জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গহনা পরে নতুন বউ সেজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে থাকে রাফু। তখন বাবা বলল, মা, আমি বলছি ওর জেদ ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না, মিমকে যেতে বাধাও দেয়নি, দেখে আসুক। বাসার নিচে কালো রঙের 4-5টা গাড়ি। একই রকম গাড়ি, এক মডেলের 1 নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারেনি এখনো রাফুর বাবা কত বড় গ্যাংস্টার, তার বিপদ যে প্রতি পদে পদে। গাড়ি চলছে, একটি করে গাড়ি সামনে পিছনে করছে। হঠাৎ করেই কালো রঙের বাইক এসে তাদের তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তলোয়ার। রাফুর বাবা বলল, আমার ছেলেটা তোমাকে সত্যিই খুব ভালোবাসে, সঙ্গ দিও না সব সময়। মিম আশ্বাস দেয় তার বাবাকে, কখনো ছেড়ে যাবে না রাফুকে। সামনেই উঁচু দেয়াল বাঁধানো একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ হতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে আছে। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু আড্ডু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করাতেই চমকে ওঠে মিম। বাড়ির সামনের খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশের কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভেতরে। মিম বলল, বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল করর। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলেই গাড়ি থেকে বের হয় মিম। বাসার সবাই বাহিরে চলে আসছে। রাফুর সৎ মা, বাবার দ্বিতীয় বউয়ের ছোট মেয়ে আরিফা আর বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বন্ধু ভেবে সে তাকে কখনোই ভাই ভাবেনি রাফু। সৎ মা সবার সামনে, তার হাসি দেখলেও শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা, মুখ খোলেনি, তড়িঘড়ি করে বাসার ভেতরে প্রবেশ করে। বাবা, মানুষটাকে এমন অদ্ভুত ভাবে সেজেছে, তার উপর বাসার ভিতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর জেদ সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছুই ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকেছে, শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সবকিছু গোলমেলে লাগছে, তবুও নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে, মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিয়ন্ত্রণ গ্রহণ করে এসেছে বলে এসেছি। রাফু সৎ মায়ের মন কালো হয়ে গেছে। আনমনে বলল, 12 বছর পর এলে একটু যত্ন নিতে দাও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে সেই অধিকারে দিও একটু। নতুন বউকে নিয়ে এসো। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই। রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা, আমি একটু ওর রুমটা দেখে আসি। আচ্ছা, যাও। রাফু সৎমা হলেও রাফুকে নিজের ছেলের মতোই ভাবে, কিন্তু রাফুই তাদের অবহেলা করেছে। মিম রাফুর রুমে প্রবেশ করে স্তব্ধ। দেয়ালে চারপাশে রাফুর মায়ের ছবি টাঙানো। মন খারাপ করে আছে রাফু। মিম পাশে বসে আছে রাফুর। রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধে কাজ চাপিয়ে মিম। হঠাৎ বাহিরে গোলাগুলির শব্দ, হামলা হয়েছে। চারদিকে হইচই বেঁধে গেছে। ধাই ধাই করে বুলেটের আঘাতে বাঁধ ভেঙে যাচ্ছে শহীদ হাসানের বাড়ির। গার্ডগুলোর মাটিতে লুটিয়ে পড়ছে এক এক করে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রাফু মূল দেয়ালে ঝুলায় রাফুর মায়ের ছবি। সরাতেই একটা গোলকের সুইচ বেরিয়ে আসে।
অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেও জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ করে শব্দ হয়ে ওঠে পিছন থেকে। দোতলায় ওঠা সিঁড়িটা উপরে উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভেতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে অস্ত্র রাখা। আব্দুল একটা স্নাইপার দেয় রাফুর হাতে। দোতলায় উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতে ছায়া আবার পড়েছে ওর দেহে। বাসার সামনে ভাগ থেকে হামলা করছে তারা। প্ল্যানিং করা দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যরা খবর হয়ে গেছে। হামলা হয়েছে বাসার সামনে। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কভার করিস, আমি নামলাম। বলে স্নাইপার রেখে একটা সাবমেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়লো। সামনে যা আসছে তছনছ করে ফেলছে। পেছনে আব্দুল্লাহ স্নাইপার নিয়ে কভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে আছে রাফুর দলের গার্ড একজন। হতবাক হয়ে আছে রাফু। সে গার্ড বলে, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্নাইপার নিশানা তাক করতেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল, বস, রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে আছি, কত দিবেন ওর মাথার মূল্য? রাফু হাসছে। নিজের মাথার মূল্য নির্ধারণ করতে গিয়ে ভুলে গেছে সে কার মাথার দিকে পিস্তল তাক করে রাখছে। হাতের ইশারায় স্নাইপারের 4 ইঞ্চি বুলেটে থেতলিয়ে গেছে গার্ডের মাথা। রক্তে মেখে গেছে রাফুর বুক। ফোনটা হাতে নিয়ে রাফু বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিয়ে মেটানো যাবে। তুই কোন দেশে আলুবে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। একটানে পানির গ্লাস শেষ করে শব্দ আসে। রাফু আবারও বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পেছনে ঢুকিয়ে দিব। মনে রাখিস, এই পরিবারের 2টো মাল পয়দা করে রাখছে শহীদ, তোদের মতো চুনোপুটি দেখে নেবার জন্য। বলতেই ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গোলাগুলি বন্ধ তখন। রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলতেছিল, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহর মা। মিম, এদিকে এসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেয়ালের ঝুলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা। তাকে খুন করা হয়েছে। তা তো বলছিলাম তোমাকে। আজ সবার সামনে কথাটা বলি। রাফু, এসব কেন? রাফুর কথা মাঝে ওর বাবা কথা বলে ওঠে, সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার ছেলে নয় আমি। রাফু, কি বলছো এইসব? চুপ করুন আন্টি। সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনারা বাবা এক দুর্ঘটনায় মারা যায়? সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপরে। দুর্ভাগ্যবশত তার সাথে আমার মাও ছিল। তার কিচ্ছু হয়নি। মায়ের দেহ 2 খণ্ড হয়ে পড়েছিল রাস্তায়। কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে সব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল। কিচ্ছু করতে পারিনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এ দুটো দিয়ে আমি আপনার ভাইদের হত্যা করে মা হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনার কাছে রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এই নরকে আসার নাম যেন মুখে না আসে তার জন্য। আমি এই জগতের বাইরে চলে আসছি, শুধু মিমের জন্য এই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে আছে রাফু। চোখ খুলে রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাহিরে শকুনের চেয়ে কে বের হতে না দেয় তা দেখার জন্য। যা বাইকে এসেছিল তাতেই চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারদিকে। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখেছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু। শান্তি কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সে জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজ ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতেও কষ্টের। মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছো। সবকিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধুই তুমি চাই। আজ চলে যাবো অনেক দূরে। তুমি আর আমি থাকবো না। কেউ আমাদের চিনবে না। এমন এক জায়গায় চলে যাব। তবুও আমি এমন একটা তুমি চাই। কি হলো, তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির হাসি। মিম আবারও বলল, তুমি হাসতেও পারো? আমি তো আজই দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকার কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তার অচেনা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাহিরে শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত আর আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লাহর কাছে। বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের উপরে জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার যাবি কোথায় রাফু?
দিনে তো বেঁচে গেলি, নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতে হবে। এক জঙ্গলের শিকারী একজনই থাকে, দ্বিতীয় জনের মৃত্যু যে শিকারী করতে পারে সেই রাজা হয়। বস, আমরা কি কিছু নেব? হ্যাঁ, পিছনে দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অচেনা গন্তব্যে, কোথায় যাবে দুজন কেউ জানে না। শহর থেকে বেরিয়ে এসেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ দ্বিতীয় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসা রোজ বাসর রাত হবে, নতুন নতুন ভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নিব, একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? ওই যে দেখো রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে নাও। ঠান্ডা লাগবে তো তোমার? আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো আমার সব দাঁত উঠে গেছে, এখন আমি বাচ্চা নই। পাগলি একটা। বলে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতেই মিম রাফুর হাত ধরে এক টান দিয়ে ওর ওপরে নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভেতরে আর অর্ধেক মিমের ওপরে। নিঃশ্বাসে নিঃশ্বাসে মিলেছে দুজনের। মিম বলে উঠল, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়ে বলল, রাফু চলুন মহারানী, আপনার যা হুকুম রাজা তা পালন করবে। আপনি খুশি তো পুরো দুনিয়া খুশি। হয়েছে, গাড়ি চালান। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থেমে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে থাকে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তারা। সকালে আবার রওনা হয় কক্সবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যা তখন। কক্সবাজারে পৌঁছে হোটেলের রুমে বুক করে ফ্রেশ হয়ে নেয় ওরা দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজার। আবদুল্লাহকে ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজার আছে। আবদুল্লাহ আর দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রের তীরের লোকজন কমছে ধীরে ধীরে। মিম আর রাফু হাঁটছে। সমুদ্রের ঢেউয়ের শব্দে মুগ্ধ করছে তাদের। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে আছে মিমের। পাশেই টুরিস্টদের বসার জন্য বেঞ্চ রাখা। ঘন্টা হিসাব করে ভাড়া দেয় তারা। রাফু বসেছে, মিম দাঁড়িয়ে আছে। বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু, মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে কানের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, রাফু ম্যাডাম রুমে চলি। জি না, আমি এখানেই ভালো আছি, রুমে গেলে। থমকে গেছে মিম। রাফুর হাত থেকে ছুটতে চাইছে, পারছে না। চুলের ঘ্রাণে ডুব দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরের অদৃশ্য শব্দে নেশাগ্রস্ত রাফু। মিমের ভালোই লাগছে সব কিছু মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত। শরীরে তার প্রতি রাগ বুদবুদ করে উঠছে। হাতের ছুরিটা শক্ত করে ধরে বলছে, আশিক, মন চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আব্দুল্লাহ ভাই আসুক, তারপর না হয় কোনটা আপনি করলেন দোষটা আব্দুল্লাহ ভাইয়ের ওপর চেপে দেবেন। হ্যাঁ, এটা ঠিক। সাপও মরলো, লাডিও ভাঙলো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়েছে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দু এক জোড়া লাভ বার্ড রাফুর মতোই তারা লাইফলাইনকে জড়িয়ে হাঁটছে। এই আমি ভিজবো। হঠাৎ বলে উঠল মিম। রাফুর তা চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছে আবার বলো তো? রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দেবে না রাফু। না মানে পা ভিজাবো সমুদ্রের ঢেউয়ে। না ভেজাতে হবে না, প্লিজ। বলে মেয়েটা হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেঁদেই দিবে মেয়েটা, তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল, রাফু। বেঞ্চে থেকে উঠতেই বেঞ্চের ভাড়া নিতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রেখে লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাঁকড়া দেখতে আতকে চিৎকার দিয়ে রাফুর কোলে চড়ে বসে। পাগল মেয়েটাকে বুঝিয়ে তারপর নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দ বৃদ্ধি পাচ্ছে। পানি এসে ছুঁয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছিল রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে তা শুধুই রাফুই। অন্য কিছু সংস্পর্শে শিহরণ জাগুক ওর দেহে তা কখনোই মেনে নিতে পারে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটা দূরে চলে যায়। রাফু ওর পিছন পিছন আসছে। চাঁদের আলো সবকিছু যেন স্তব্ধ, সন্ধ্যা নামার মতো। হে সুন্দরী, উফ কি ফিগার মাইরে, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরঘুর করছে কয়েকটা ছেলে। মিম চারদিকে তাকাচ্ছে, দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধর, এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতে পিছন থেকে একটা ছেলে মিমকে জাপটে ধরেছে। শকুনের চাহনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিয়ে গিয়েও
বাধা থেকে মুখে চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমের দিকে এগোচ্ছে। ধপ করে এক শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটকে বেরিয়ে পড়ছে। হাঁটু গেড়ে বসে পড়েছে ছেলেটা। পিছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রে ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে এক আঘাত, লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করছে। রাফুর পিস্তল থেকে 2-4টা বুলেট খরচ করে 4-5 জনের গায়ে নিশানা লাগায়। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর ওপরে। দুজনের পায়ে নিশানা লেগেছে, তারা দুজনেই মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু হয় দুজনের। ভেজা বালু রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টকবগিয়ে জ্বলছে। সামান্য পানি ওকে ছুঁয়ে দিতে তার কারণে রাগ হচ্ছিল, আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে আসে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস বলে ওদের দুহাতে আঘাত করে চলে যায় রাফু। আমার কলিজায় হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এগুলো আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে ভাঙছে। সে শব্দ রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছায় না। টহলকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে ঘটনাস্থলে। ততক্ষণে রাফুর 2টো বুলেট ওদের দেহ চিরে বের হয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আস্তে আস্তে মিম বলল, ওদের এইভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সে সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস ফেলছিল, চোখ লাল হয়ে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে। তারপর আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দিব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে, আর জীবন নিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এইসব মারধর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করবো, কিন্তু তুমি, তোমার উপরে ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছা নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় উঠে অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে দুজন এক হয়ে আছে সুখের সাগরে। পরদিন সকালে পুলিশের তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতেই হয়েছে। সে সময় রাফু 1 ঘন্টায় ছিল। এর মাঝে আব্দুল্লাহ এসেছে ওদের ওখানে। রিফাত আব্দুল্লাহ সামনে এগিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। তো না, সব তা নয়। টুরিস্টের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে এখানে। তাই বলেছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরের বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না, তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নিব। রিফাত আর কিছু বলল না। নিজের শরীর রাগ কন্ট্রোল করে রেখেছে শুধু। সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনার জলে শরীর ভেজাচ্ছে। ঝিনুকুড়োয় মিম রাফু ফ্রেমে বন্দি হয়ে আছে সময়গুলো। রাত তখন 10টা। ওরা দুজন সমুদ্রের তীরে ডাবের পানি খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে এসেছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা, কল্পনা করছে ভবিষ্যৎ নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম নিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু রাখবে, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। দুজনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ দুজন হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমছে। একটু হলেই কেঁদে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে। রাফুও তাই, মিমের পাশে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আশিক রিফাতকে মুখে কালো কাপড় বেঁধে নিতে বলে। যখন দুজনের ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পেছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফুর মাথায় আঘাত করে তাকে অবচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি, আর আব্দুল্লাহর কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটি। রাত 10টা আর একটু বেশি। ডাবের জলে তৃষ্ণা মেটাচ্ছে রাফুর। মিমের মাথার পিছনে হাত রেখেই টেনে নেয় রাফুর কাছে। দুজনের চোখে আত্মতৃপ্তির তৃষ্ণা। কোমল ঠোঁট এক হতেই আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু। মাথা ফেটে রক্ত ঝরছে। ঘুরিয়ে আরেকটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকার ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত। বাড়িতে লুটিয়ে পড়তেই কোনোরকম উঠে দাঁড়িয়ে আশিকের গলায় টিপে ধরে। জিব্বা বাহির করে ফেলে আশিক। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে এক চিৎকার করে উঠে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার। গভীর ক্ষতর সৃষ্টি হয় রাফুর ডান পাশে। ছুরিটা রাফুর হাতে নিয়ে অন্ধকারে চালিয়ে দেয়। আঘাত করে আব্দুল্লাহর হাতে।
চিনচিনিয়ে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে রাফু। সবশেষে আব্দুল্লাহ রাফুর বুকের ডান পাশে তার পিস্তলটা একটি বুলেট বুক করে বেরিয়ে যায়, লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু স্তব্ধ। মিমের জ্ঞান নেই, অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে, সমুদ্রের ঢেউ বারবার এসে শরীর ভিজিয়ে দিচ্ছে। নিশ্চুপ হয়ে গেছে। আব্দুল্লাহ ওদের নিয়ে একটু দূরে যেতেই ধাই করে আরো একটি গুলির শব্দ হয়। রিফাত রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। বলে রিফাতের শার্টের বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আব্দুল্লাহ। আশিক তপ্তা খেয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আবারও বলল, যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথায় বাল্ব জ্বলে ওঠা। বিশ্বাসঘাতক। আশিক ভাবতে পারেনি রিফাতের মনে এই বুদ্ধি চলছিল। আব্দুল্লাহ দ্বিতীয়বার আবার বলে, আশিক রিফাতের লাশ গুম করে ফেলে। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ মাল পেয়ে যাবি, শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এইটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আব্দুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতের ছুরি দিয়ে। বালি ভর্তি রেখে কোমরের বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের জলে ভাসিয়ে ফেলে দেয় নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজনের খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আব্দুল্লাহ শিখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন ট্যুরিস্ট। কক্সবাজার ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অচেনা দুজন, কেউ তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসার কেউ জানে না। ডাক্তারে কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পেরে রাফুকে, সে রাফুর গ্যাং মেম্বারদের একজন। যে কোনো ঘায়েল অবস্থায় তাকেই নেওয়া হয় গোপন আস্তানায়। চুপি চুপি ফোন করে সে শহীদ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর। নিঃশ্বাস চলছিল কোনোরকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্টে সাইন করে দেয় শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শহীদ হাসানকে ওখানে দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তার জানবার বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমের অবস্থাও ততটাই দুর্বল। মাথায় আঘাত করায় রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কমে যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে দুটি রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটেছে এদিক সেদিক। 18 ঘন্টা অপারেশন শেষ হয় রাফুর। এ যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শহীদ হাসান গোপনে রাফুর দেখাশোনার জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ নার্স ওয়ার্ড বয় হিসেবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরে, হাঁটতে চলতে পারছে না ও। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শহীদ হাসান বুকের সামনে দাঁড়িয়ে আছে। কঠিন মানুষটির চোখেও জল ভেসেছে, থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করছিস? আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু এরা কারা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খোঁজ নাও। আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলে রাফুর সামনে থেকে বের হতে হতে বলেছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিষণ্ণের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আব্দুল্লাহ শরীরে প্রচন্ড জ্বর, হাতে বড়সড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আব্দুল্লাহ সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই, নাকি নিজেই মরে যাব? রাফু কি বেঁচে আছে? আটকে ওঠে আব্দুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর উপর হামলা করিস তাহলে ভুলে যাব তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নেই। 1 দিন 2 দিন 7 দিন পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমের চোখ খোলে না, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। টোলপড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখে জল পড়তে থাকে, কালো আবরণ সৃষ্টি হয়েছে। এর মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতকে নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়েছে। রাফুন কার পর্যন্ত পৌঁছেছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমের কানে কানে বলল, রাফু, তোমার চোখ খোলার আগে সেসব মানুষদের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আঁতকে ওঠে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তার চেয়ে বেশি ভয়ানক মৃত্যু দিব তাদের। নিঃশব্দে শোনা যায় মিম অচেতন হয়ে পড়ে আছে, চোখ মেলছে না।
কানা শুনছে কি তাও জানে না। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাফু তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আর ঠিক করে দিচ্ছে না, শুধু অপেক্ষা। সুস্থ হতে রাফুর আত্মগোপনে রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করে বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফুর পরিচয় গোপন করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু। পাশেই আরেকটি নতুন কবর, সাইমার। হতাশ রাফু। কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, মিস কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে উঠে দাঁড়ায় রাফু। বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফাত যে সিম ব্যবহার করতো সেই অফিসে। একজন কর্মকর্তার কাছে সে কিছু টাকা রেখে টেবিলের উপর বলে, স্যার আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সে কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারি না। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। নরম কণ্ঠে কর্মকর্তা আবারও জবাব দিল, সরি স্যার। বলতেই রাফু সে কর্মকর্তা চেয়ারে লাথি মারে। ছিটকে পড়ে যায় চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাকিয়ে বলতে লাগলো, রাফু শালা, কথা কি তোর কানে যায় না? ভদ্রভাবেই বলছি, শুনছিস না? তারা সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আস। অফিসের সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করেছে। রাফুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতেই থরথর করে কাঁপতে শুরু করে সেখানকার কর্মকর্তারা। রাফু আবারও বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমি দেখছি। কর্মকর্তাটা চেয়ার টেনে রাফুর সামনে এনে বলে, বসেন স্যার, আমি কাজটা করে দিচ্ছি। কম্পিউটার সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বারে পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার এই নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পর বলল সে, স্যার এটা 2 বছর আগে বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফুর কথা শেষ হতে না হতেই পুলিশের দুটো গাড়ি এসে অফিসের চারপাশ ঘেরাও করে রাখে। সব ইন্সপেক্টরদের হুমায়ুন কবির অফিসে ভেতরে ঢুকে। সামনেই রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখ ঘোরানো অন্যদিকে। রাফুর মাথায় হুমায়ুন কবিরের পিস্তলটার মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরিয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পিছনে ঝোলানো রাফুর বাবরি চুলগুলো মুঠো ধরে হুমায়ুন কবির জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেয়। রাফু আস্তে আস্তে হুমায়ুন কবিরের সামনে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার, তাকে নিয়ন্ত্রণ করত রাফু। রাফুর মৃত্যু সংবাদ তাদের সবার কাছে পৌঁছে গেছিল। কেউ বিশ্বাস করছিল না, আবার কেউ করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আতকে ওঠে হুমায়ুন কবির। চিল ছেড়ে দিয়ে বলে ওঠে, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা। কেউ রাফিকে নিজের চোখে দেখেনি, তার তাণ্ডবের কথা শুনেছে সবাই। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে চলে যেতে বলল রাফু। মুহূর্তে সবকিছু খালি করে চলে যায় তারা। রাফুর পিস্তলটা এখনো টেবিলের উপরে। কর্মকর্তা বলল, স্যার কক্সবাজারে এই নাম্বারটি শেষবারের মতো বন্ধ হয়েছে, তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নাম্বারে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল সেটা? জি স্যার, আশিক নামে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝেছি স্যার। বলে সে কর্মকর্তা রাফুর হাতে একটি প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা দিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেটা সেন্ড করে দেয়। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে, আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। কি? কখন? কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যায় ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের 4র্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেটের আওতায় কাজ করে। আব্দুল্লাহ রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট, যেখানে দাগ মুহূর্তেই গুছিয়ে নিতে পারে ড্রাগন। কিন্তু যখন থেকে হামলা হয় তখন এই 7000ও অসহায় পড়ে যেত 7 জনের কাছে। রাফু একাই 20 জন ক্যাডারের সমান। তবুও 3 জন তাকে ঘায়েল করে। পিছন থেকে পিঁপড়া বাঘের সাথে গর্জন করে ওঠে, আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টরে বের হয়। কাঁধে ব্যাগ হাতে পাসপোর্ট আর ভিসা, সামনে দাঁড় করানো গাড়ি। দরজা টেনে ভিতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্ট চল। ক্লোরোফর্ম চেপে ধরতেই জ্ঞান হারায় আশিক। ড্রাইভার সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিকের, তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাধা পায়। হাত পা বাঁধা, সামনে বসে আছে রাফু। রিফাত কোথায়? গভীর সুরে জিজ্ঞেস করলো রাফু। ঠোঁট কেটে রক্ত মুখের ভেতরে প্রবেশ করছে আশিকের। মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতে রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবারও থুতু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তো কলিজা কি দিয়ে তৈরি রে?
আশিকের মুখে তুইতুকারি শুনে রাফুর মস্তিষ্কে জ্বালাতন শুরু করেছে। আশিকের সামনে ছোট্ট একটা টেবিল এনে তার উপরে গ্লাস, ছুরি, হাতুড়ি, পিস্তল রেখে তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাসবো? আশিক হাসে, অট্টহাসি হাসে, চিৎকার করে হাসে। আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না। তোর কাছে সহজভাবে মরতে চাওয়া ভিক্ষা করার মতো ছেলে আমি নয়। বাহ বাহ বাবা বলেই হাততালি বাজায় রাফু। ছেলেটা সাহসের প্রশংসা না করে পারছে না রাফু। প্লাসটা হাতে নিয়েই আশিকের আঙুলের নখগুলো কেটে তুলে দেয়। আশিকের চিৎকার শুনে মাথা ঘুরে যায় রাফুর। বদ্ধরুমের দেয়ালে ওর চিৎকারগুলো ধাক্কা খেয়ে বারবার কানে এসে লাগছে। কাঁচা নখগুলো টেবিলের উপরে তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমছে। বলে থুতু ফেলে আশিক, রিফাত কোথায়? মেরে দিয়েছি, পেট কেটে ওর লাশ সমুদ্রে গভীর ফেলে দিয়েছি। বলে থুতু ফেলে আশিক। দ্বিতীয় জন তো তুই, বাকি তৃতীয় ব্যক্তিকে? বলল রাফু। আশিক কথা বলে না, অট্টহাসি হাসে। রাফুর কানে হাসি শব্দ বিষাদের মতো বাজে। হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর আঙুলটি থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকার সাথে মুখ থেকে রক্ত ঝরছে, তবুও বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? তাহলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতের চামড়াগুলো তুলে ফেলছে। ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে। তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিকের সামনে বসে থাকা রাফুকে দেখে মৃত্যুর ভয় আটকে ওঠে ওর। দুহাতে এতটাই যন্ত্রণা করছে যা এখন ওর হাতে আছে কিনা সে অনুভূতি ওর নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, নে এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচন্ড খিদে। দুদিন কিছু খায়নি। হাত বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির উপর। নাকমুখ বিরিয়ানির প্লেটের উপরে পিছনে চেয়ারে বাঁধা। আশিক খাওয়ানোর জন্য উদ্বিগ্ন হয়নি। একমুখ বিরিয়ানির মুখে গলায় আটকেছে। মৃত্যুর সহজ উপায়। রাফু কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। বলে টেবিলের উপরে রাথি মেরে আশিকের মাথায় ধাম করে এক রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় ওর সমস্ত মুখ। বুকের ভেতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজপত্র রাখা আর একটি পেনড্রাইভ। ব্যাংকের কাগজপত্র হাতে দিয়ে পেনড্রাইভটি নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেনড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপে পাসওয়ার্ড চাচ্ছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেনড্রাইভের পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন জাগে। হঠাৎ রাফুর মনে হয় ব্যাংকের কাগজের সাথে পেনড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজটি ঘেটে আশিকের নামে 7 কোটি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারো অ্যাকাউন্ট থেকে। শালাই তৃতীয় ব্যক্তি। মাথায় হাত রাখে রাফুর। তৃতীয় ব্যক্তি নিশানা তো পেয়ে গেছে, কিন্তু কে সে? পেনড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু। মাথা ঘুরছে ওর। প্রথমে ব্যাংকে যায় রাফু। খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজহার উদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় তার বাসায়। নিস্তব্ধ প্রায় তার বাসা। বাসার ভেতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু। জিজ্ঞেস করে, আজহার উদ্দিন কোথায়? মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেয়, আজহারউদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরো কিছু খোঁজ নেয় রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহারউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়নি তার পরিবার। সেটার ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফু ক্লান্তির নিঃশ্বাস ফেলে। শেষ ভরসা এই পেন ড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সাইবার হ্যাকার গ্রুপের সবচেয়ে দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফু শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভিতরেও শরীর। শিমুল বলল, বস কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস, মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এই সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানো যায়। আসলে বস, ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেনড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে, ভুল কেউ খুলতে চাইলে ক্র্যাশ হয়ে ভিতরে সব ফাইল মুছে যেতে পারে। তাই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বস। আচ্ছা সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এই ব্যাপারে যেন আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে অনলাইনে অর্ডার করেছিল কিছু খাবার। এসেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানির গ্লাসটা হাতে করে রাফুর মোবাইলে ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতে আব্দুল্লাহ বলল, রাফু নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলার পরিকল্পনা বাঁধছে। আমি ভাবছি রাতে ওদের উপর হামলা করে দিব। রাফু কোনো কথা বলল না। হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রেখে রাফু মুখে কালো কাপড় বেঁধে নেয়। রাফু অস্ত্র ফেলেছে, চললেও ভুলেনি। কালো বাইকের উপরে চড়া বাতাসে গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5000 ক্যাডারের 6 জন কন্ট্রোলার আর রাফু আব্দুল্লাহ। দুটো হেলিকপ্টারে রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়।
ঘন্টা সময় হয়ে গেছে। রাফুর ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানায় প্রধান গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পিছন থেকে হামলা করলে নাইট বাজারের ক্যাডাররা পিছনে মনোযোগী হলে সামনে থেকে ধাই ধাই করে ধুয়ে চলে রাফু। চারদিকে শুধু গোলাবারুদের শব্দ। দূর থেকে স্নাইপার টিম কাভার দিচ্ছে রাফুদের। চারদিকে নিস্তব্ধ, লাশের বন্যা বয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডারে। নিস্তব্ধতা ছেয়ে গেছে সে সময় রাফুর মোবাইলে একটি SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছে ভিডিওটি সে রাতের। মিমার রাফসানকে হত্যার চেষ্টা করে যখন ফিরছিল তারা তিনজন সে সময়ের ভিডিও। আশিক রেকর্ড করেছিল তা। আব্দুল্লাহর হাতে পিস্তলটা দিয়ে রুফাতকে শুট করে দেওয়ার ভিডিও। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়েছে রাফুর জীবনে। আব্দুল্লাহ? তাকে কখনো কল্পনাও করেনি রাফু। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, কয়েক কদম দূরে, হাতে মার্ক 40 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আব্দুল্লার দিকে তাকাতে তাকাতেই আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একটাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কিরে আবির, তোর ছুঁচো ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? হা হা করে হেসেই রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। তবদা খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলে। আব্দুল্লাহ চাল ছিল রাফুর মনোযোগ ঘোরানোর, তাই কথাগুলো বলেই রাফুকে আঘাত করে। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, নিজের মাথা চড় দিতে দিতেই বলতে থাকে, শালা তোর তো কপাল ভালো। কি জানিস মাইরি তুই? আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস সেখানে আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসেবেই আমার মাকে বিয়ে করেছিল। আমি ভুলিনি রাফু। তো সেদিন বাসা এসে সত্যি বলার পরেই তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজার সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। শালা আশিকও ধোঁকাবাজি করে। সিএমকে যেদিন মেরেছি সেদিন তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেল করা শুরু করে দেয় ও। এদিকে আবিরকে দেখেছিস, নাইট বাজার নামক গ্যাং, এটা সৃষ্টিকারীও আমি, শুধু তোকে মারার জন্য। শহীদ তোর বাবা বলেছিল আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছে আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেহারায় বসে, কানের পাশ বেয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। হাতের ফোনটা মাটিতে রেখে আছে রাফু। ডিসকানেক্টেড হয়ে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপাশ থেকে আব্দুল্লাহর কথোপকথন শুনছে। ছুটে আসছে আবিরের রাস্তানার দিকে। আবিরের দুপায়ে দুটো বুলেটের আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবির বুকে টাইম বোম সেট করা। অন করে আব্দুল্লাহ 10 মিনিটেই ফেটে যাবে। বুম, সবকিছু মাটিতেই মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ানক প্ল্যানের কাছে মিশে যাবে আবিরের সাথে। আবির ছাড়া আব্দুল্লাহর এই কালো কাজের সাক্ষী নেই। ইট পাথরের ঘেরা রুম থেকে বের হয়ে ক্যাডারদের সামনে আসতেই পিছে এক বিকার শব্দ। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাতে ভাতন খুলে দেয়। পিছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় শুধু আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনের উপকারে আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে, তা ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়িয়ে আছে শহীদ সাহেব। সামনে আগুন জ্বলছে দাউ দাউ করে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এগিয়ে আসলে মিথ্যা চোখের জলে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে দুটো শব্দ। বুলেটের আঘাত চের করেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায়েজ সন্তানের চরিত্র ঠিক নাজায়েজই হয়। হাসপাতালে মিমের চোখ খুলে। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনা কারণে। মুখে কথা বলতে পারছে না মিম, নয়তো চিৎকার করে বলতো, রাফু আজ আমি ভালো নেই। 7 বছর পরে আরিফা আর কলেজের ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুরঘুর করে নোনা জলে গা হেলিয়ে বসে আছে অচেনা মায়ায়। দূর থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আরিফের বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে চলে যাচ্ছিল সাগরের পারে। ধূসর মেঘে আকাশ জল উড়ে বেড়াচ্ছে। সামনেই দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে। ছোট ছোট আলোর ভেলা সাগরের ঢেউয়ের সাথে ছিলে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা তা দেখে হাততালি দিয়ে বলছে, হাসছে মেয়েটা, যেন মুক্ত ধরছে হাসিতে। ছোট ছোট পা দুটো বালুতে ভিজছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে, আই মীরা, দুষ্টামি করে না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে। সামনে আগায়। কাছে আসতেই চমকে ওঠে। রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা?